পেশার দোষ নয়, সবই স্বভাবের দোষ। এই কথাটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। সমাজে আমরা অনেক সময় কোনো একজন মানুষের খারাপ কাজ দেখে পুরো পেশাকেই দোষারোপ করি, কিন্তু বাস্তবে মানুষের ভালো বা খারাপ হওয়া তার পেশার উপরে নয়, বরং তার স্বভাব, চরিত্র এবং মূল্যবোধের উপরে নির্ভর করে। একই পেশায় অনেক মানুষ কাজ করেন, এদের মধ্যে কেউ দায়িত্বশীল, সৎ ও মানবিক, আবার কেউ অসৎ বা স্বার্থপর হতে পারে। তাই একজন মানুষের ভুল বা খারাপ আচরণের জন্য পুরো পেশাকে দায়ী করা ন্যায্য নয়। একজন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী বা অন্য যে কোনো পেশার মানুষ, সবার মধ্যে ভালো ও খারাপ দু ধরনের মানুষ থাকতে পারে। মানুষের আসল পরিচয় তার পেশা নয়, তার আচরণ ও চরিত্র। যার স্বভাব ভালো, সে যে পেশাতেই থাক না কেন মানুষের উপকার করবে, আর যার স্বভাব খারাপ, সে ভালো পেশায় থেকেও খারাপ কাজ করতে পারে। তাই আমাদের উচিত কোনো একটি ঘটনার কারণে পুরো পেশাকে দোষ না দিয়ে মানুষের স্বভাব ও চরিত্রকে গুরুত্ব দেওয়া। কারণ হচ্ছে সত্যি, পেশা দোষ নয়, সবই স্বভাবের দোষ। একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক গ্রামে দুইজন ডাক্তার ছিল। একজন রোগীদের খুব যত্ন করে দেখত, কম টাকা নিত এবং দরিদ্র মানুষের বিনা পয়সায় চিকিৎসা করত। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। আরেকজন ডাক্তার ছিল, সে শুধু টাকার কথা ভাবত, রোগীদের অযথা পরীক্ষা করাতো, বেশি টাকা নিত এবং অনেক সময় ঠিক মতো চিকিৎসাও দিত না। একদিন গ্রামের কেউ বলল, ডাক্তাররা খুব খারাপ। তখন গ্রামের এক বৃদ্ধ বললেন, না বাবা, পেশার দোষ নয়, সবই স্বভাবের দোষ। একই পেশায় একজন মানুষের স্বভাব ভালো, আরেকজনের খারাপ। এই গল্পের শিক্ষা কি? এই গল্পের শিক্ষা হলো, মানুষের ভালো মন্দ তার পেশা ঠিক করে না, তার স্বভাব ও চরিত্র ঠিক করে। ভিউয়ার্স, কথাগুলো বলার মানে হচ্ছে যে বাস্তব ঘটনার আলোকে আমি একজন বাংলাদেশি নাগরিক এবং মহামান্য সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে অত্যন্ত সুনামের সাথে লিগাল নলেজ নামক একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করি, যার সাবস্ক্রাইবার সংখ্যা এখন পর্যন্ত 3,53,512 এবং লিগাল নলেজ পেজের ফলোয়ার এখন পর্যন্ত 2,45,045 জন। এরই বদৌলতে দেশে ও বিদেশে আমার কিছু ফ্যান ফলোয়ার, তন্মধ্যে অনেকেই আছেন দেশে এবং বিদেশে বিভিন্ন জেলা থেকে আমার চেম্বারে আসেন। অনেকে মোবাইলে যোগাযোগ করে বিভিন্ন আইনি পরামর্শ নিয়ে থাকেন। অনেকে চেম্বারও আসে আইনি পরামর্শ নেওয়ার জন্য। এমনকি এখনই একজন বিদায় নিলেন। তন্মধ্যে কিছু আমার ভক্ত এমন আছে যে আমি অতিশয় ক্ষুদ্র মানুষ হিসাবে অবাক হয়ে যাই এই ভেবে যে এসব শুভাকাঙ্ক্ষী বা ভক্তগণের মধ্যে কামরুন নাহার নামে একজন সুদূর চীন প্রবাস থেকে আমার মেয়ের জন্য একটি সুন্দর ভ্যানিটি ব্যাগ কুরিয়ার করে পাঠিয়েছিলেন। উত্তরার একজন জামান ভাই আমার জন্য 2 সেট কাপড় নিয়ে এসেছে। এমন অনেক আছে। আশ্চর্যজনক হচ্ছে, রংপুর ফেরগঞ্জ থানার সঠিবাড়ির খাদেমুল ভাই, তিনি সুদূর রংপুর থেকে 14টি কবুতরের বাচ্চা নিয়ে এসে একদিন হাজির হলেন। আসলে এমন অনেকেই আছেন যারা প্রাণ ভরে দোয়া করেন। এসব ভক্তদের ভালোবাসার ঋণ আমি হয়তো কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না, শুধু তাদের জন্য দোয়া ছাড়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, মূল ঘটনা এখান থেকে শুরু। সবুজ শব্দ নামে এক ভাই সুদূর রাজশাহী থেকে আমার কাছে এসেছেন, সাথে আরো 2 জন। তারা কোনো কিছু না জানিয়েই হাইকোর্টে চলে গিয়েছেন আমার খোঁজে। আমাকে কল দিলে আমি বললাম আমি আজ শারীরিক অসুস্থতার কারণে কোর্ট প্রাঙ্গণে যাইনি। একটু রাগান্বিত হয়েই বললাম, মানুষ তো একটা ফোন দিয়ে আসে, তাই না? ঘন্টা 2 পরে আবার কল, স্যার আমরা আদাবর থানার কাছে। তার মানে তারা আমার সাথে বাসায় এসে দেখা করেই যাবে। আসতে বললাম, আসলেন। তাদের বিষয়টা ছিল একটি ফরায়েজ করে দিতে হবে। ফরায়েজ করতে রাজশাহী থেকে ঢাকায় এসেছে। ব্যাপার কি বুঝলাম না। পরে আমার একটা ভিডিও দেখিয়ে বললেন, আমরা আপনার ভিডিও দেখে এসেছি। আমি তাদের প্রথমেই বলে নিলাম, ভাই আমি অসুস্থ, আমার জ্বর, আমি বেশি কথা বলতে পারবো না, যা বলার দ্রুত বলেন। তখন তারা যেটা বলল তা হচ্ছে এমন: 1 নম্বরে, একজন মৃত ব্যক্তি তার 1 স্ত্রী, 4 কন্যা ও 4 সহোদর বোন রেখে মৃত্যুবরণ করেন। 2 নম্বরে, মৃত ব্যক্তির সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি থেকে 4 বোনকে বাদ দিয়ে ফরায়েজ করতে হবে। তারা কোথায় কোন ভিডিও দেখেছে যে এমন পরিস্থিতিতে বোনেরা রাজনীতি অনুসারে মৃত ব্যক্তির কোনো প্রুফ ওয়ারিশ না রেখে মৃত্যুবরণ করলে বোনরা ভাইদের সম্পত্তি পাবে না শারীরিক অসুস্থতার কারণে। আর শুধু রাজশাহী থেকে তারা আমার কাছে আসার কারণে আমি বেশি কথা না বলে
অগ্রিম 5,000 টাকা গ্রহণ করলাম, বাকি 5,000 কাজ শেষে প্রদান করবে। পরবর্তীতে অনেক গবেষণা করে কোথাও রাজনীতি অনুসারে এরূপ ক্ষেত্রে বোনরা ভাইদের সম্পত্তি থেকে বঞ্চিত হবার বিষয়টি উল্লেখ আছে বলে দেখলাম এবং জানলাম। এভাবে কাজটা তৈরি করে আমার অফিসিয়াল নিজস্ব লেটার হেড প্যাডে তৈরি করে রাখলাম, শুধু স্বাক্ষর দিলাম না, তাদের কাছে ছবি তুলে পাঠাতে তারা খুব খুশি হলেন। পাশাপাশি আমি আরো একটু গভীরভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করে বেশিরভাগ বিশ্বস্ত সূত্রগুলো থেকে দেখলাম যে বোনরা আসলে সম্পত্তি পাবে। এমন একটি দোলাচলের ভিতর দিয়ে আমি যাচ্ছি, সিদ্ধান্ত নিতে পারছি না কি করব, টাকা নিব নাকি বোনদের ন্যায় বিচার দিব। আমি তাদের বিষয়টি খুলে বলেছিও, কিন্তু তাদের কথা হচ্ছে তারা ওদিকে ভূমি অফিসের কার সাথে কথা বলে রেখেছে এই মর্মে যে কোন রকম একটি ফরায়েজ করে নিতে পারলেই তারা মৃত্যু বন্ধের বঞ্চিত করে 4 কন্যার এবং 1 স্ত্রীর সম্পত্তি নিজেদের নামে করে নেবে। উল্লেখ্য, আমার কাছে যারা এসেছেন তারা হচ্ছে মৃত ব্যক্তির মেয়ের জামাই। ভিউয়ার্স, এমত অবস্থায় যেহেতু রোজার দিন আমি ইফতারের পরে তাদের ফোন দিয়ে বাকি টাকা নিয়ে আসতে বললাম, তারা খুব আনন্দিত। আমার একটি স্বাক্ষরে তাদের লাখ লাখ টাকার সম্পদ হাতে আসবে, কারণ রাজশাহী জজকোর্টের সাথেই জমি, বুঝেন তাহলে কেমন মূল্যবান জমি। অপরদিকে 4 সহোদর বোন তাদের হক থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি পাবো 10,000 টাকা আমার একটি স্বাক্ষরের কারণে। ঈদের আগে 10,000 টাকা ভালোই কম না, কিন্তু এদিকে আমার বিবেকের সাথে আমার অনবরত যুদ্ধ চলেই যাচ্ছে। মনে মনে ভাবছি, কাজটা কি আমি ঠিক করছি, এটা কি করা উচিত হচ্ছে। এমনি 7-5 ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। সাহারির সেরে তাদের ফোন দিলাম এবং বললাম যে আগামীকাল তো আপনাদের আসার কথা ছিল, কিন্তু আপনারা আসবেন না। তারা বললেন, কেন চাই? আমি বললাম, আমি আপনাদের কাজটি করতে রাজি নই। তারা অনেকটা মন খারাপ করলো, কিন্তু তাতে তো আমার কিছু যায় আসে না। আমি তাদের অগ্রিম টাকাটা ফেরত দিয়ে দিলাম এবং অনেকটা শান্তি পেলাম। কাজেই পেশাকে যারা দোষ দেয় বন্ধুরা, তাদের আবারও বলছি বন্ধুরা, পেশার কোনো দেশ নেই। সব পেশাতেই চাইলে আপনি সৎ থাকতে পারেন। আইনজীবীদের মধ্যে অনেক সৎ আইনজীবী রয়েছেন যাদের স্থান অনেক উচ্চে। পক্ষান্তরে আমার জানা মতো একজন আইনজীবী নিজেকে আইনজীবী দাবি করে পরিচয় দেয়, সমাজে পরিচয় দেয়, কিন্তু আমার মনে হয় না যে সে কোনো আইনজীবী। তার বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে অভিযোগ করলে হয়তো তার এই অপরাধের জন্য জেল জরিমানাও হয়ে যাবে। তিনি একজন ক্লায়েন্টের নিকট থেকে নামজারি করার জন্য টাকা নিয়েছে 10,000। সব কাগজপত্র যাচাই বাছাই করে দেখা গেছে যে তার নামজারি অলরেডি হয়েই রয়েছে। মহারাজ উক্ত নামধারী আইনজীবী ক্লায়েন্টের অজ্ঞতার সুযোগে বা ক্লায়েন্ট না বোঝার কারণে তার কাছ থেকে টাকাটা নিয়েছে ঠিকই, ইভেন কি নানান তালবাহানা করে টাকাটা আত্মসাৎ করে দেওয়ার পায়তারা করছে। অথচ সে কিন্তু প্রথমেই কথাটা বলতে পারতো যে ভাই, আপনার তো নামজারি অলরেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। বন্ধুরা, পরিশেষে একটি কথাই বলতে চাই যে আপনি পিয়নের চাকরি করছেন কিন্তু সৎ আছেন, অপরদিকে আপনি ব্যবসা করছেন কিন্তু অবৈধ ব্যবসা করছেন। কোনটা ভালো নিজে বিচার করবেন। অসৎ উপায়ে অঢেল টাকা উপার্জন করা মানে সফলতা নয়, বরং সৎভাবে উপার্জন করাতেই হচ্ছে সফলতার মূল মন্ত্র। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।